কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। দেখছেন কথিত বিপ্লব, যেই বিপ্লব হয়েছে বলে দেশে অনেকেই যে উৎফুল্লতায় ভুগছিলেন গত বছর ঠিক এই দিনে একেবারে মারমুখী হয়ে একটি সরকারের পতনের জন্য উদ্গ্রীব ছিলেন, তারা অনেকেই এখন বলছেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু এ কথা তো সত্য, বাংলাদেশের মানুষের মনে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। সেটি হয়তো এই বিপ্লব নয়, সেটি হয়তো যে বাংলাদেশে যে নৈরাজ্যকর ঘটনা ঘটেছে হয়তো সেটি নয়, কিন্তু যে অচল অবস্থা রাজনীতিতে শুরু হয়েছিল, মানুষ তা থেকে একটা পরিত্রাণ চেয়েছে, এটি আমার বিশ্বাস। আহ সেই পরিবর্তনের ধ্বনি, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো কি শুনতে পাচ্ছে? এই প্রশ্নকে সামনে রেখে শুরু করছে আমার আজকের আয়োজন, বিপ্লবের মরীচিকার 1 বছর। মরীচিকা ধরা যায় না আমরা জানি, সেই জন্য আজকে যেই বিপ্লবের কথা বলা হচ্ছে সেটি আসলে তো বিপ্লব নয়, আমরা এও জানি সে এক মরীচিকা। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দার খোকা, এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরিফা রহমান রুমা। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। দুই প্রজন্মের, আমি বলবো আমরা এখানে দুই প্রজন্মের, আমি এবং রুমা একই প্রজন্মের। মহিউদ্দিন হায়দার খোকা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের মুক্তিযুদ্ধের হিরো আপনি। শুধু তাই না, আমার তো মনে হয় আপনি চিরতরুণ। জাহানারা ইমাম তার 71-এর দিনগুলিতে আপনাকে যে পোর্ট্রেট করেছেন, আমার মনে হয় যতদিন বাংলাদেশ থাকবে আপনার বয়স ওই 22-23 বছরে আটকে থাকবে, যুগ যুগ ধরে এটি চলবে। ফলে আপনি আমাদের যে হিরো। আমি 1 বছর পরে এই কথিত বিপ্লব আপনার চোখে কি? আপনার এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলছি। আপনি যে চিরতরুণের কথা, জাহানারা ইমামের কথা বলছেন, আবার কবি বেগম সুফিয়া কামালের 71-এর ডায়েরিতে উনি এই শব্দটি ইউজ করেছেন, খোকা। পাশাপাশি আমার আজকে একজনের কথা মনে পড়লো, উনি রাজনীতিবিদ, কিন্তু ওনার সঙ্গে আমার একটা সখ্যতা ছিল। ওনার নাম শেখ শহীদুল ইসলাম। একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। ওনার রাজনীতি অনেক প্রজ্ঞা, উনি অনেক, ওই যে আপনার কাছে একটা জিনিস পাঠিয়েছি যে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, যে লেখাটা ওনার হাতের লেখা, কিন্তু এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো শেখ শহীদ, আমি যখনই টেলিফোন করি আমি বলতাম, শহীদ ভাই আমি খোকা বলছি, তুই তো কখনো আর বালক হবি না। খোকাই থাকবেন। এটা গত 4-5 বছর আগে উনি একই শব্দ ইউজ করেছেন। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন আবার আমাকে করলে ভালো হবে। ও, এই বিপ্লবের এই যে 1 বছর, 1 বছরের মূল্যায়ন, 1 বছর যে হয়ে গেল, এটার মূল্যায়নটা আপনি কিভাবে করছেন? এটা আমার চোখে এক শব্দে বলবো, তারপরে আমি যদি এটার ডিসকাশনে যাই হয়তো বড় করে করতে পারবো। এক শব্দ হইলো, এটা কোনো, আমার কাছে কোনো মূল্যায়ন নাই। এটা এক বাক্যে বলবো, একটা হিপোক্রেসি করা হয়েছে আমার সাথে, আমাদের জাতির সাথে। এবার আসুন, আমি কেন বলছি হিপোক্রেসি করা হয়েছে। যখন এই ছেলেদেরকে দেখেছি, আমাদের নাতির সমান বয়স, তারা স্লোগান দিচ্ছিল কোটা না মেধা, কোটা কোটা। পাশাপাশি এই কথাও মেধা মেধা, পাশাপাশি এই কথাও বলতে শুনেছি এই হাসনাত, এই সার্জিদদের মুখে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের স্থান নাই। তখন সত্যিকার অর্থে আমার কিন্তু খুব ভালো লেগেছিল, এবং আমি সরাসরি কয়েকজনকে টেলিফোন করে বলেছি যে আমাদের কোটা টোটা দরকার নাই, এটা ওরা সঠিক বলেছে, আমাদের সন্তান সন্ততিদের দরকার হবে না। কিন্তু এরপরে যখন এক দফা আন্দোলনে চলে আসলো, সেটা আসাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই জনগণের যে অংশগ্রহণটা, এটাকে আমার মূল্যায়নটা অন্যরকম। একটা রিক্সাওয়ালা ভাবছে আমি একটু ভালো থাকবো, একটা ফুটপাতের দোকানওয়ালা মনে করেছে আমাকে আর চাঁদা দিতে হবে না, একটা সিএনজিওয়ালা মনে করেছে আমাকে আর অমুক লীগের কথা শুনতে হবে না। এই যে চারিদিকের প্রেসারে যে জনগণের আসছে, কিন্তু তারা আজকে
কিন্তু প্রতারিত হয়ে গেছে। কেন প্রতারিত হয়ে গেছে তারা বুঝতে পারে কিনা জানি না, কিন্তু আমার চোখে এটা স্পষ্ট যে তারা প্রতারিত হয়েছে। আমি নিজেও প্রতারিত হয়েছি, কারণ আমি দুইটা শব্দ শুনে তো আমি পাগল হয়ে গেছিলাম। অনেক মুক্তিযোদ্ধারাই আমরা সাপোর্ট করেছি, কিন্তু এটার ভিতরে কি দেখলাম যেটা হলো ডাক্তার ইনুস যে এখানে আসবেন কেউ তো কল্পনাও করে নাই। হয়তো আমরা ভেবেছি হয়তো গভর্নমেন্ট পতন হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, সেই ইলেকশন দিয়ে চলে যাবে। কিন্তু ডক্টর ইনুস যে এখানে এসে দাঁড়িয়ে যাবেন, এবং উনি সেপ্টেম্বরে জাতিসংঘে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে গিয়ে সে একটা শব্দ ইউজ করেছিল মাহফুজকে দেখিয়ে, যে এটা আমাদের মাস্টার মাইন্ড এবং তাদের মিডিকুলাস প্ল্যানের অংশ একটা। এই অংশটা এখন আমরা বুঝতে পারছি, যেটা জন্য আমি একই রকম তার সম্পর্কে আমার একটাই ধারণা, সে যেখানে বসবে সেখান থেকে সে সরবে না, কোনোদিন সরার অভিজ্ঞতাও নাই তার। এর পরবর্তীতে আমরা কি দেখেছি, তারা আসে কি বলল, আয়নাঘর বের করে দিল, একটা সিম্বলিং আয়নাঘর। এখন আয়নাঘর নাম দিয়ে যদি আমি সিনেমাঘর করতাম তাও নাম দেওয়া যেত, কিন্তু আয়নাঘরটা নাম দেওয়া হয়েছে। আসলে সেটা কি, পৃথিবীর সারা পৃথিবীতে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তার একটা ইন্টেলিজেন্স সেল থাকবেই, যেখানে ইন্টারোগেশন করা হয়। আজকে ডিজিএফআর যে ইন্টারোগেশন সেলের কথা বলা হচ্ছে, আমি নিজেও তো 77-এ জিয়াউর রহমান আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা অ্যারেস্ট করার পর আমাকে ডিজিএফআর কাস্টডিতে 6 মাস 28 দিন রাখছে এই ইন্টারোগেশন সেলে। তাহলে কি ওইটা আয়নাঘর ছিল না? ওটা তো মাটির গুহা ছিল। কিন্তু এটাকে আয়নাঘর নাম দিয়ে কাকে আবিষ্কার করলো? যেই লোকটি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক, গোলাম আজম, স্বাধীনতার পরেও সারা বিশ্বে দৌড়ায় বেড়াইছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয়, তার ছেলে আজমি আমান, সে ওইখান থেকে বেরিয়ে বলে যে জাতীয় পতাকা বদলাতে হবে, আমার ন্যাশনাল অ্যান্থাম জাতীয় সঙ্গীত একজন হিন্দু লোকের লেখা, এটা বদলাতে হবে, আমার 71-এর স্বাধীনতা নাকি পার্শ্ববর্তী একটা দেশ ভারত নাম সে আমাদেরকে চাপিয়ে দিয়েছে। তখনই তো আমরা বুঝতে পারলাম। আবার ওই লোকটিকে নিয়ে, ওই আজমি আমানকে নিয়ে ডাক্তার ইনুস গণভবন পরিদর্শন করতে গেছেন। তখনই স্পষ্ট এই ডাক্তার ইনুস স্বাধীনতার পক্ষে না, এই এন্টায়ার গ্রুপটা স্বাধীনতার বিপক্ষে। এই জন্য যে ডোনাল্ড ট্রাম্প যখন এসে বললো $29 মিলিয়ন দেওয়া হয়েছে দুইটি লোকের নামে, এখন দুটি লোককে খুঁজে দেখা যায় যে লোকে বলে, একটা হইলো এই রেজওয়ানার সংগঠন, আর একটা যে জেলখানাতে দাঁড়ায় যে উপদেষ্টা হয়ে আসছে, আমি নামটা ভুলে গেছি প্রশ্নমত তার। তাহলে দেখা যায় যে এই প্ল্যানটা আদিলুর রহমান, রাইট, আদিলুর রহমান, এদের এই ইয়েটা আগের থেকে ছক করা ছিল যে কে কে বসবে, কে কে আসবে। এই জায়গায় আসা ক্ষমতার 7টা গ্রহণ করে ফেললো জামাত ইসলাম আর ডাক্তার ইউনূসের নতুন, আমি তখন পর্যন্ত বলবো সমন্বয়কারীরা, এবং তার এই সমন্বয়কারীরা প্রতি জায়গাতে এসে গেল। কিন্তু ওই যে রিক্সাওয়ালা, ওই যে ভ্যানওয়ালা, ওই যে ফুটপাতের দোকানদারওয়ালা, ওরা যে ভাবছিল যে আমরা ভালো থাকবো, তখন দেখা গেল যারা আগে চাঁদা নিত 2 টাকা এখন হয়ে গেছে চাঁদা 5 টাকা। পরিবর্তন কিছুই হয়নি, বরং আরো বেড়ে গেছে। যে সার্জিৎ হাসনাতরা 10 টাকা রিক্সা ভাড়া দিতে পারতো না, এখন বাজারও দিয়া চলে, প্রাডো দিয়া চলে। কোথার থেকে আসে? কারণ ডাক্তার ইউনূস এই সমন্বয়কারী স্টুডেন্টদেরকে, এই ছাত্রদেরকে টোটাল লাইসেন্স দিয়ে দিছে দুর্নীতিবাজ হওয়ার জন্য, একেবারে এক কথায় বলবো দুর্নীতিবাজ হওয়ার জন্য, এবং তারা সেইভাবেই চলছে। এখন তারা ডাক্তার ইউনূস তো ক্ষমতা থাকতে হবে, একটা পর্যায়ে এসে ডাক্তার ইউনূস এনসিবি নাম একটা দল গঠন করাইছে, কারণ সে তো আগেই বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ দিছে, এবং এক পর্যায়ে বলছে
যে আমি ছাত্রদেরকে বলেছি একটা দল করো, তাহলে কি এই দলটা তো তাদের। এখন ওই জায়গাতে নাই গেলাম কেন, আমার মূল বক্তব্য হলো তারা প্রত্যেকেই যেগুলি উক্তি বলে স্বাধীনতার বিপক্ষে কথা বলে। তারা আমাদের ৭১-এর স্বাধীনতার ৩০ লক্ষ শহীদের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, হাজার হাজার মুক্তিযোদ্ধার রক্তের বিনিময় যে স্বাধীনতা, এবং অল্প কদিন পৃথিবীতে খ্যাত হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অল্প কয়েক মাসের মধ্যে যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানটা তারা পরিবর্তন করে ফেলবেন এবং ওইটাকে তারা ট্যাগ দিয়েছেন মুজিববাদী সংগঠন, মুজিববাদী কি বলে এটা, গঠনতন্ত্র, মুজিববাদী সংবিধান। আমার জীবনে আমি শুনি নাই, এত বছর আমার বয়স হয়েছে, কোনোদিন মুজিববাদী সংবিধান নামে কোনোদিন শুনি নাই। শেখ হাসিনা যে এত খারাপ, শেখ হাসিনাকে বলতে শুনি নাই যেটা মুজিববাদী সংগঠন বা মুজিববাদী সংবিধান, কিন্তু ওরা দিয়ে দিয়েছে। এখন জায়গায় জায়গায় কোনো কথা বললেই বলে আওয়ামী লীগ, ফেসিবাদ, একটা ট্যাগ লাগিয়ে দেয়। এখন এই জায়গা থেকে তো মানুষকে নিস্তার বের হয়ে আসতে হবে, তাই না? এবং তারা জাতীয় সঙ্গীত বদলাবে কেন রে বাবা? আর যদি আজকে প্রশ্ন রাখি, এই জয় বাংলা, এই জয় বঙ্গবন্ধু, এটা তো স্বাধীনতার পরের জিনিস না, এটা তো ছাত্র সংগ্রাম পরিষদ, যেই ছাত্র সংগ্রাম পরিষদ আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করেছে এবং তাকে পতন ঘটাইছে, সেই ছাত্র সংগ্রাম পরিষদ জয় বাংলা স্লোগান করেছে। তাও এটা তোফায়েল আহমেদ, তৎকালীন সময় ছাত্র সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট উনি ছিলেন। এই যে ছাত্র সংগ্রাম পরিষদে স্বয়ং আইয়ুব খানের যে এনএসএফ এর একটা পার্ট মাহবুলক দোলন ভাইয়ের নেতৃত্বে একটা দল ছাত্র সংগ্রাম পরিষদে জয়েন করছে। ইভেন ৩রা মার্চ ১৯৭১ সাল, স্পষ্ট ভাবে আমি বলতেছি, ৩রা মার্চ ১৯৭১ সাল সকালবেলা ৩০৩ নম্বর, যেটাকে বলা হয় ৩03, সিরাজুল আলম খানের রুম ইকবাল হলের, সেই রুম থেকেই আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে ঘোষণা করা হয়েছে এবং সেটা ওই দিনের পল্টনের মিটিং এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। তাহলে তো এটা স্বাধীনতার অনেক আগে, স্বাধীনতা শুরু হয়েছে ২৫শে মার্চ। কিন্তু অনেকে আবার বলে, আমার কি বলবো, এখন একটা কথা বলতে গেলে অনেক রকম রাগও এসে যায়, যে বঙ্গবন্ধু নাকি, আমার কাছে বঙ্গবন্ধু জয় বাংলা এর নিয়ে আসতে কোনো আপোষ নাই। এতে যদি আমাকে কেউ কোনো ট্যাগ দিতে চায় দিতে পারে, কারণ আমরা যখন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছি, জেনারেল জিয়া, জেনারেল খালেদ মোসাদ্দেক, জেনারেল শফিউল্লাহ প্রত্যেকে কিন্তু আমাদেরকে ক্যাম্পে একটা শপথ বাক্য করাইছে, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। আপনি যদি চান একটা না ১০০টা ভিডিও পাঠাইতে পারবো তৎকালীন সময়। তো আর তারপরে সবার পরেই স্লোগানটা ছিল জয় বাংলা। তো আপাময় জনসাধারণের নেতা বঙ্গবন্ধু, ৭.৫ কোটি মানুষের নেতা, এখন বলবো আমি ১৮ কোটি মানুষের নেতা। আর জয় বাংলা সারা বাংলার মানুষের স্লোগান, এটা কারোর ব্যক্তিগত স্লোগান না, কোনো দলীয় স্লোগান নয়, এটা আমরা সর্বদলীয় ভাবে এই স্লোগানটা দিয়েছি। এখানে আমি আপনার কাছে আবারও ফিরছি। গত ১ বছরে তাহলে এই মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো ছাড়া আর কোনো বিষয় আপনার দৃষ্টিতে খটকা লেগেছে কিনা সেই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। কিন্তু তার আগে একটু রুমা, আপনি জানেন যে আগামীকাল ৫ই আগস্ট ডক্টর ইউনূস তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলে পরে কি হবে, কি প্রতিক্রিয়া হবে? ধন্যবাদ সুলতানা। গতকাল আমরা শহীদ মিনারে, মানে ৩ তারিখে ৩রা আগস্ট শহীদ মিনারে সেই জাতীয় নাগরিক পার্টির আমরা সমাবেশটা দেখেছি এবং সমাবেশে যে উপস্থিত জনতা সেটা কিন্তু প্রমাণ করছে যে এদের সাথে বা এই মতের সাথে আসলে কতজন আছে। ৫ই আগস্ট ২০২৪-এ বাংলাদেশে মবতন্ত্রের অশুভ সূচনা হয়েছে, যেটা আমরা অদ্যাবধি দেখে এসেছি। এবং এই যে ফ্যাসিজমের কথা বলে, আপনি যদি ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের বৈশিষ্ট্যের ভেতরে যান, সবগুলোই কিন্তু এই মোহাম্মদ ইউনূস আর তার পরিষদের আছে। আপনার সেই মুক্ত চিন্তাকে প্রতিহত করা, সংবাদপত্রের স্বাধীনতা
হস্তক্ষেপ করা বা বন্ধ করা, বা আপনি যদি বলেন বিরোধী পক্ষকে, রাজনৈতিক পক্ষকে দমন পীড়ন, এর চাইতে দমন পীড়ন আমরা দেখিনি যে অতীতে আর কোনো সরকার করেছে। মানে ইউনূস কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছে। বিগত যত সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, আমি সে কথা বলছি না, কিন্তু আওয়ামী লীগ বাদ দেন, এর আগে আমরা যাদেরকে স্বৈরশাসক বলি বা অগণতান্ত্রিক উপায়ে যারা ক্ষমতা দখল করেছিল, তাদের সবাইকে কিন্তু ইউনূস ছাড়িয়ে গেছে। এবং সব স্তরে, এবং জনগণ কিন্তু স্পষ্ট না বলতে শুরু করেছে। গোপালগঞ্জে আপনি ফোর্স করে মানুষ মেরে একটি সমাবেশ সফল করতে যেয়ে আপনি চিন্তা করেন, এখন পর্যন্ত গোপালগঞ্জের কোন পুরুষ, 15 বছরের উপরের কোন ছেলে বাড়ি ফিরতে পারছে না। গণহারে সবার নামে মামলা, যে 80 বছরের বৃদ্ধ তার নামে মামলা, যে কিশোর 15 বছরের তার নামে মামলা, আর যাকে হয়তো মামলায় আওতাভুক্ত করা হয়নি, যেহেতু অজ্ঞাত নামে হাজারে 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 হাজারে, এই জন্য আমি বলি যে গোপালগঞ্জের সবাই আসলে আসামি, মানে যাকে হাতের কাছে পায় তাকে ধরে নিয়ে যাচ্ছে। অন্যান্য জেলায় যদি আপনি দেখেন, ময়মনসিংহে দেখলাম, নেত্রকোনা দেখলাম, টাঙ্গাইলে দেখলাম, মানে সমস্ত প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে স্কুলের বাচ্চাদের স্কুল বাদ দিয়ে তাদের সমাবেশে হাজির করতে বাধ্য করার পরেও শহীদ মিনারে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বাস পাঠানো হয়েছে তাদের সমর্থকদের আনার জন্য। সেই সব বাস, তারপর আমরা দেখলাম যে মনে হয় হাত পাখার সমর্থক একটা গোষ্ঠী লাস্টে এসে জয়েন করলেন। আবার এমন একটা জায়গায় আসলে সমাবেশ, শহীদ মিনারে তো এমনিতে আমরা প্রচুর আড্ডা দিতে যেতাম সুলতান, আপনি জানেন যে সবসময় লোকের মোটামুটি একটা জনসমাবেশ থাকে, সেখানে তারা কি বলতে গেছে উৎসুক আছে। আমরা ভিডিও ফুটেজে দেখছি যে কেন এসেছে তাও জানে না, কেউ আবার পয়সা এসেছে, সে ফুটেজ আমরা দেখলাম। তো পয়সা, জোর জবরদস্তি, তাদের যদি 2-4 জন সমর্থক থাকে, জঙ্গিরা তাদের সমর্থক আমরা জানি, সেই জঙ্গি টঙ্গি সহ মিলে সেখানে উপস্থিত সংখ্যা প্রমাণ করে যে ইউনূসের বা ইউনূসের পরিষদের প্রতি বাংলাদেশের সমস্ত মানুষ একদম একটা শব্দে না করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারকে। কিন্তু রুমা, আপনি দেখুন আজকে রাষ্ট্রপতির নামে একটি আমরা প্রেস রিলিজ দেখলাম, যেখানে তিনি এই জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ হ্যাঁ করেছেন, রাইট? বিষয়টি কি বলুন তো? সুলতানা, 2006 এর শেষে 2007 এর কথা আপনার মনে নেই? সেই ঘটনাই ঘটেছে। মানে আওয়ামী লীগের শেখ সেলিম, উনাকে দিয়ে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, তাই না? এবং আমরা সবাইকে দিয়ে, এবং কোন পরিস্থিতিতে কিভাবে তাদের মুখ থেকে বক্তব্য বের করা হয়েছে আমরা পরবর্তীতে শুনেছি। আপনি একজন সাংবাদিক, আপনি আরো ভালো করে জানেন। তো মহামান্য রাষ্ট্রপতি কে সিগনেচারটাও তিনি দিয়েছেন কিনা এটা নিয়ে আমি আসলে সন্দিহান। আমার মনে হয় না যে আমি তাহলে বলবো, আমি তাহলে আপনি যাদের নাম বললেন, মানে সেই 1/11-র আগে যারা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য, মানে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন বা জবানবন্দি দিয়েছিলেন, আজকে রাষ্ট্রপতি যে ব্রিফিং মানে প্রেস রিলিজ দিলেন, এদের চেয়ে অনেক শক্তিশালী ছাত্রলীগের ওই কর্মীটা যার চোখ বাঁধা, তাকে মারছে আর বলছে যে বল এনসিপি জিন্দাবাদ। ও বলছে আমি জীবন গেলেও বলবো না, রাইট? তো এদের আপনারা যাদের কথা বলছেন তাদের চেয়ে অনেক পাওয়ারফুল, অনেক ডেডিকেটেড ওই তরুণটি। খোকা ভাই যদি একটু বলেন যে এই ডেডিকেশন জি জি বলুন। আপনি যে এরকম এখানে আওয়ামী লীগকে অবতারণা করবেন আমি চিন্তা করি নাই। আওয়ামী লীগ আমলটা যদি দেখি 15 বছরের, বা আমি আওয়ামী লীগের 15 বছর বলবো না, 10 বছর, 2008-এর ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছেন, এটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আসছে। তারপর 2014 থেকে যদি আমি 2024 পর্যন্ত দেখি, আমি আওয়ামী লীগকে ধোয়া তুলসী পাতা বলবো না। হ্যাঁ, তার এই চ্যাপ্টারটা আমি একটু বাদ দিয়ে আমি আমার মুক্তিযুদ্ধের চেতনাতে চলে যাই। আমার মুক্তিযুদ্ধের চেতনাতে আজকে কেন আমরা টক শোতে আসি বা আমরা কথা বলি, এইটার একটা কারণ হলো আসলে আমাদের পিঠ দেয়াল থেকে গেছে, এই জন্য যে আমাদের আর জায়গা নেই, যাবার মতো আর জায়গা নেই। খোকা ভাই, আমি একটুখানি একটা মিনিট, আমি সরি আপনার একটু মাঝখানে বলি। দেখুন, আপনাদের দিল
পিঠ দেয়ালে ঠেকে গেছে, এইরকম একটা পরিস্থিতি না হলে তো জানতেও পারতাম না যে জাহানারা ইমামের খোকা এখনো বেঁচে আছেন, রাইট? আপনারা তো নীরবে কোন সাইবার নেশনে চলে গেছিলেন, রাইট? সো এটাও একটা ভাগ্য ভালো আমাদের যে আপনারা এখনো আছেন। আমি বলছি একটা কথা, জি সেটা হলো তাহলে তো আমাকে ব্যাক করতে হয়, এখনকার ছেলেদের সঙ্গে তুলনা করতে হয়। আমরা যখন মুক্তিযুদ্ধ করে দেশে ফিরেছি 16 ডিসেম্বরটা কিন্তু, এবং এই শরৎদি উদ্যানটা কিন্তু, রুমা আমার কথা শুনুন, আপনার বয়স অনেক কম, এটা আমার চোখের সামনে, এই সিগনেচারি আমার চোখের সামনে হয়েছে। এই টেবিল আমি আর বিচ্ছু জালাল নিয়ে গেছি ঢাকা ক্লাব থেকে। 16 ডিসেম্বরটা এই শরৎদি উদ্যানের, এটা আমার চোখের সামনে। আমার স্যার হায়দার স্যার ওয়াজ রিপ্রেজেন্ট দেয়ার। আপনি দেখবেন মেজর হায়দার লেফট সাইড, নিয়াজি মাঝে, অরোরা ডান পাশে। দ্যাট মিনস মেজর হায়দার সেক্টর 2 কমান্ডার, সে স্কট করে নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষে বলে যে নাকি মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করেনি, কিন্তু এখানে আপনি অসংখ্য ছবি দেখবেন মেজর হায়দারের ছবি একসাথে স্কট করে নিয়ে যাচ্ছে নিয়াজিকে। জাস্ট ওই কথাটা বলার জন্য। আমরা যখন অস্ত্র নিয়ে ফিরেছি আমাদের মাঝে কখনো এইটাই ঢুকে নাই যে দেশ শাসন করব আমরা। মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং ওই জায়গায় একটা নেতৃত্ব এসেছিল আগের থেকে, যেটা ছিল ওই একটা আঙ্গুল, যে আঙ্গুলটা দেখে স্বাধীনতা নামছি, সে আঙ্গুলটা কার? বঙ্গবন্ধু শেখ মুজিবের। সে আসে আমাদের কি বলছে? অস্ত্র সারেন্ডার করো, লেখাপড়ায় চলে যাও, যার যার কাজে চলে যাও। আমরা চলে গেছি। আমাদের তো আর ওই খায়েশ ছিল না যে আমরা গিয়া দপ্তরে দপ্তরে চাঁদাবাজি করব, দপ্তরে দপ্তরে গিয়ে ডাকাতি করব, এটা ছিল না এখনকার ছেলেদের মতো। এই জিনিসটা উস্লিয়ে দিয়েছে কে? এই জিনিসটা উস্লিয়ে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে জন্য আমাদেরকে দেখা যায়নি। আমরা নীরবে নিশ্চিন্ন আমাদের যার যার কর্মকাণ্ডে ছিলাম। কিন্তু আজকে যখন দেখেছি, আমি কিন্তু আমেরিকায় থাকি, হ্যাঁ, আমি আমেরিকা থেকে দেখলাম যে এই সব, তখন আমি ওই সময়তে দেখলাম যে প্রথম আমাদের শ্রদ্ধ আমার বড় ভাই মুস্তফা মহসিন মন্টু মারা গেছেন। তখন আমি কিন্তু ওখান থেকে আমার সহকর্মীদের সাথে যোগাযোগ করলাম যে আমি 20 তারিখ ফ্লাই করছি, 22 তারিখ পৌঁছাবো, মেক ইট 2 জুলাই, যে আমরা মন্টু ভাইয়ের শোকসভা দিয়ে আমরা প্রতিবাদটা শুরু করব প্রথম। রাইট, ইউ আর রাইট সুলতানা, যে জিনিসটা আপনি দেখাচ্ছেন এটাই হলো সেই সারেন্ডারের কপি। এটাই সে, আমি এটা নিয়ে আর কমেন্টস করবো না, এটা নিয়ে আপনি আর কোন কথা বলেন না, এটাই সেই সারেন্ডারের কপি। যাই হোক, আপনাকে পরে কথা বলবো এটা নিয়ে। তো একটা যে জিনিসটা, তখন আমি ঢাকায় আসি এবং 8 দিনের চেষ্টায় আমরা প্রেস ক্লাব ভাড়া করে, আমরা স্কুল মুক্তিযোদ্ধারা, এখানে মুক্তিযোদ্ধার বাইরে কেউ ছিল না, পুরো হলটা ভরে গেছে। এবং অডিয়েন্স থেকে আমি যখন বক্তব্য রাখছি তখন একটা বলা হচ্ছে, এই বক্তৃতা দেবেন কিন্তু ওখানে যদি জয় বাংলা বলতে না পারেন, জয় বঙ্গবন্ধু না বলতে পারেন, তাহলে নেমে যান অডিয়েন্স থেকে। কিন্তু প্রত্যেকে ওখানে আমরা একটাই ভাষা করেছি যে বঙ্গবন্ধু তো আমাদের সম্পদ, বঙ্গবন্ধু তা কারো ব্যক্তিগত সম্পদ না, জয় বাংলা আমাদের সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না। আমরা ওইটা দিয়ে আমরা মাঠে নেমেছি। এবং আগামী তো আমরা দেখছি যে কি কালকের পরিবেশটা দেখব। মোটামুটি আমরা একটা কালকের পরিবেশ দেখে আমাদের নেক্সট স্টেপ দেব। আমরা মুক্তিযুদ্ধের এখন বসে থাকবো না, বিকজ অফ আমি কষ্ট ভাষা বলি। কালকে যে ঘোষণাপত্র নিশ্চয়ই আপনারা শুনেছেন, ইশতেহার, যে এনসিপির ইশতেহারে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, তারা বলছে যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে হবে। এগুলো যদি হয়, ইন দ্যাট কেস আপনারা কি করবেন? আমি একটা এই জিনিসটা আছি এখন, ঘোষণাপত্র আর আরেকটা যেন কি রুমা, জুলাই সনদ, একটা হলো ঘোষণাপত্র, আরেকটা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। সনদ হলো এই যে আলী রিয়াজ নামে যে একটা ভাড়াইটার লোককে নিয়ে যাওয়া হয়েছে, এই যে কাজটা করেছে এটাকে সনদ। হ্যাঁ, সবগুলি দল, যদি এখন আমি দলগুলোকে ক্রিটিসিজম করব, সবগুলি দল এগ্রি হইলে তারা এটা সনদ বলে দিল। আর না করলেও সনদ হবে, না করলেও হবে। বিএনপি করলো কি না করলো এটা আসে যায় না, নোবডি কেয়ারস তারেক রহমান এন্ড বিএনপি, তো এটা করবি সে। তো এখন
আরেকটা হলো ঘোষণাপত্র। ঘোষণাপত্র হলো এই জুলাই থেকে যারা যারা ত্যাগ করে আসছে এগুলো। কিন্তু এটা কি আনছে, এনসিপির ছেলেদের কি ছিল? এই ছেলেদের ছিল ৩রা আগস্টের মধ্যে তারা শহীদ মিনার থেকে ঘোষণাপত্র ইসের আদায় করে ছাড়বে। কিন্তু দেখা গেল আগের দিন ২রা আগস্ট এটা চেঞ্জ হইলো, তারা সেটাকে বলল ইশতেহার। এখন ইশতেহার ওদের একটা রাজনৈতিক দল, আমি ওভাবে দেখবো ওরা একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ইশতেহার দিতেই পারে, তাই না? এবং তারা যদি ক্ষমতা যায় তারা এটা করুক, তারা একটা করুক। তবে একটা কথা বলবো, আমি রাজনীতি করি না, একটা কথা বলবো, তাদের যতগুলো মানুষ আছে একে নিরপেক্ষভাবে সারা দেশে না একটা একটা করে একজন একজন করে ইলেকশন করা হবে, একটা ওয়ার্ডের ইলেকশন করা হবে, ওয়ার্ড একটা ওয়ার্ডের ইলেকশন যদি এরা পাস করে আসতে পারে তাহলে আমি দেশ ছেড়ে দেবো, আর কোনোদিন এ দেশের নাম নিব না। আমি তাদের সম্পর্কে এটুকুই বলতে পারি। তো এদের সেই জুতে এখন এখন একটা জিনিস আমি বলি, আজকে আমি নিউজে দেখলাম টিআইবির ডাক্তার ইফতেখার, উনি কিছুক্ষণ আগে একটা বলেছেন যে দেশের সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, সেই নিরপেক্ষ সরকারই যদি কিংস পার্টি তৈরি করে, সে কিছুক্ষণ আগে এই নিউজটা বলেছে, কিংস পার্টি তৈরি করে এবং তাদেরকে গঠনতন্ত্র গঠন করার জন্য সর্বরকম সাহায্য করে, তার প্রমাণ বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদেরকে এইভাবে পুলিশ আর্মি কাউর দিয়ে প্রটোকল দেওয়া হয় না, যাদের এদেরকে দিয়ে যে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস এটা ওনার দল। তাহলে উনি ক্ষমতা থেকে ইলেকশনটা কিভাবে নিরপেক্ষ হবে, এটা ডাক্তার ইফতেখার বলেছেন আজকে। তারপরে আমি বলি, তারপর আরেকটা কথা বলবো, উনি কালকে তো উনি তো ইসের প্রধান উপদেষ্টা, তাই না? কত নিচে নামতে পারে সে, মানে নিচে নামার একটা যে সীমা আছে তার, সেটাও পারিয়ে গেছে। যে সে তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সনদ পড়ে ফেলবে, বাস হয়ে গেল। একেবারে সংসদের দক্ষিণ প্লাজায় যেতে হবে, 16টা ট্রেন ভাড়া করে দিয়েছে, লক্ষ লক্ষ লোক আসতে হবে। এটা কোন, সে কি রাজনৈতিক দল করতে চাচ্ছে? ইনডাইরেক্টলি এটাই তো বোঝাচ্ছে। যেখানে সালাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে নিউজে দেখলাম, আমাদেরকে তো জানানো হয় না ওইখানে যাওয়ার জন্য। বিএনপির সালাউদ্দিন আহমেদ বেলা 3টায় সে নিউজে বলতেছে যে আমাদেরকে জানানো হয় না, এখন আমরা জানি না। তাহলে উনি কাদেরকে ভাড়া করে আনতেছেন? তাহলে ওই কিংস পার্টির জন্য। তারপর আরো কতগুলি কথা বলবো, আরো কতগুলি কথা বলি, আমি আমার থামায়েন না। এই যে সমন্বয়কারীদের একজন অন্যতম নেত্রী ওবামা ফাতেমা, সে কি বলতেছে, এনসিবি এবং সমন্বয়কারী ইস এ মানি মেকিং ইনস্টিটিউশন। এরপরে তার সে যেসব বক্তব্য রাখছে তারপর কি তাদের লজ্জাবোধ আছে? আজকের একটা নিউজে দেখলাম মুক্ত মারা গেছে, মুগ্ধ মারা, তার বাবা বলতেছে আমার ছেলে তো পুলিশের গুলিতে মারা যায়নি, পানি খাওয়াতেও মারা যায়নি, তাকে তো গুলি করা হয়েছে পিছন থেকে। এরপরে আরেকটা স্ক্রল দেখলাম, যেটা আমি আপনার কাছে পাঠিয়েছি, যে পঙ্গু হাসপাতালে এই আন্দোলন আরম্ভ, যারা আহত অবস্থা বিভিন্ন ট্রিটমেন্টে ছিল, তাদের কি দেখানো হয়েছে যারা এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে, এবং এই জন্য তাদেরকে পয়সা দেওয়া হবে। আজকে তারা পায় নাই বলে সব ভাঙচুর করে ফেলাইছে, এটা তারাই বলতেছে। তাহলে এই এখন আপনি বলেছেন এই 1 বছরে কি পেলাম, এবার অনুভব করেন কি পেয়েছি আমরা। স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস একটা পেয়েছি, যে পাকিস্তানের আদলে একটি রাষ্ট্র গঠন করার জিনিস পেয়েছি। আর পেয়েছি যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন প্রশাসন, মার্কিন রাষ্ট্র আমাদেরকে সাহায্য করে নাই। স্পষ্ট ভাষায় বলি, চীন আমাদেরকে সাহায্য করে নাই, স্পষ্ট ভাষায় এটা বলি। এবং 14ই ডিসেম্বর জেনারেল মানিক শাহ যখন বলতেছিল হাতিয়ার ফেক দাও, তখন জেনারেল নিয়াজি উত্তরে বলতেছে দেখো দেখো কাল কেয়া হো রা হ্যায়। কারণ জাতিসংঘ থেকে বলেছিল আই এম গোইং টু সেন্ড দ্য 7th ফ্লিট টু বে অফ বেঙ্গল, তখনকাল প্রেসিডেন্ট নিক্সন। কিন্তু উনি যখন বে অফ বেঙ্গলে ঢুকে দেখছেন রাশিয়ান ফ্লিট আগেই ঢুকে আছে, তখন উনি বিদায় নিয়েছেন।
এবং 16ই ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে। কিন্তু এই মুক্তিযোদ্ধারা কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য কিন্তু আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছিল। মনে রাখতে হবে এই জিনিসটা। দে আর নট আওয়ার ফ্রেন্ড। তাদের সঙ্গে আপনি নেগোসিয়েশন করতে পারেন, তাদেরকে বন্ধু ভাবা যাবে না। বন্ধু যদি হয় কেউ, সেটা হলো ভারত আর রাশিয়া। এরা আমাদের বন্ধু। এরা আমাদের সঙ্গে আমাদেরকে হাতে হাত তাল মিলিয়ে আমাদের অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করেছে স্বাধীনতার জন্য। এ কথা বললে গেলে চলবে না। তো সেই সুলতানা, এখন যদি বলেন যে আমাদের স্বাধীনতাটা যদি যে কি পেয়েছি এখন বুঝতে পাচ্ছেন, তবে হ্যাঁ, আমরা কিন্তু একটা জিনিসের অপেক্ষায় আছি যে কালকে সে কি করে, কি ঘোষণা দেয়। আমরা উইদিন এন উইক উইল গোনা ডিক্লেয়ার আওয়ার প্ল্যাটফর্ম। এটা ওপেন আজকে আমি বলে দিচ্ছি। মুক্তিযোদ্ধারা কোনো দল না। আরেকটা জিনিস বলি, কে রাগ হলো কি ইস্যু হলো, আপনি কি অস্বীকার করতে চান আমরা মুক্তিযোদ্ধারা কি কোনো রাজনৈতিক দল করি? আমাদেরকে কি এইরকম ভাবে দেশের মধ্যে ফেলে দিয়ে আওয়ামী লীগ সরকার চলে গেছে, এটা কি তারা ভালো করেছে? ভালো করে নাই। এবং আজকে যে 15 বছরের বিচার বলতেছে, শুধু কি 15 বছরের বিচার, এরপরে মধ্যে গ্যাপ দিয়ে বলে ওই যে বঙ্গবন্ধুর ফেসিবাদ বলতেছে আবার, তাই না? তাহলে যারা আজকে আমি এখানে বিএনপিকে বলতেছি যে বিএনপি তাকে সজাগ হওয়া উচিত, তোমাকেও মাইনাস করবে। কারণ কি, তারা কিন্তু তোমার হাওয়া ভবনকে ভুলে নাই, তারা কিন্তু তোমার হাওয়া ভবনের অত্যাচার ভুলে নাই। কারণ তারেক যখন বক্তব্য রাখে তার বলা উচিত, ইয়েস আই ডিড মিস্টেক, আমি অতীতে ভুল করেছি, এই কাজগুলো করে এইগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী, এখন আমরা নতুন ভাবে দেশ গড়ব, সেটা তার বলা উচিত। তা না হলে এদেশের মানুষ এটাও করবে না। আর নির্বাচন, এক কথা বলে দিই, ডক্টর ইউনূসের আমলে স্বপ্নেও যেন না দেখে। আর কিছু বলার নাই। মানে পুরাটাই তো মরীচিকা, পুরোটাই প্রতারণা। কিন্তু রুমা, আমি বোধ করি যে মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। শুধুমাত্র এই যারা আন্দোলনে, এই হাসনাত, নাহিদ, সার্জিসরা তো নয়, অনেক সাধারণ মানুষও, অনেক মুক্ত চিন্তার মানুষ, রাজনৈতিক দলের ঊর্ধ্বের মানুষও এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল। তাদের মধ্যেও কিন্তু একটা আকাঙ্ক্ষা কিন্তু ছিল, বাংলাদেশে রাজনীতিতে যে একটা অচল অবস্থা, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু সবার মধ্যেই ছিল। তো তাদের পরিণতিটা কি হবে, তাদের এই আকাঙ্ক্ষার ধ্বনি কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে কিনা? সুলতানা, সবার ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল, নাকি আকাঙ্ক্ষা তৈরি করে হয়েছিল কিছু ন্যারেটিভের মাধ্যমে, এই আজকের যে জাতীয় নাগরিক পার্টি, এটা সূচনা কিন্তু 2007 সালে নাগরিক শক্তির মাধ্যমে। নাগরিক শক্তি যখন মোহাম্মদ ইউনূস গঠন করলেন, তার মানে কি, তার এই প্ল্যান কিন্তু তার বা তার সঙ্গে যে রাষ্ট্র আসলে ওতপ্রোতভাবে জড়িত তাকে আজকের অবস্থানে আনার জন্য, সেই রাষ্ট্র শুধু অর্থ দিয়েই যে সাহায্য করেছে তা কিন্তু না, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং এই যে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে সেটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে, আপনি যে কোনো একটা জনগোষ্ঠীকে কিন্তু বদলে দিতে পারেন যদি আপনি এরকম একটা প্ল্যান করেন, একটা ন্যারেটিভ দিয়ে আস্তে 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 মানুষের মনের কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসা যায়। ওই যে এক গ্লাস, মানে অর্ধেক গ্লাস পানি এখন অর্ধেক গ্লাস ফাঁকা, নাকি গ্লাসে অর্ধেক টি আসলে পূর্ণ, দুই ধরনের কথাই তো বলা যায় ওরকম। তো সেখানে স্বাভাবিকভাবেই সরকারের ত্রুটি ছিল, থাকে, বিচ্যুতি থাকে, কাজ করলেই তার ভুল হয়। এবং এই যে কোটার একটা বিষয়, এই বাচ্চাদের ভেতরে পুশ করা হয়েছিল যে তারা চাকরি পাচ্ছে না এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, এরকম একটা বিষয়। আরেকটা বিষয় আমাদের চোখের আড়ালে থেকে গেছে, বা আমি বলবো যে মানে আমাদের আওয়ামী লীগ সরকারের মনে হয় আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল। বিপুল পরিমাণ যে মাদ্রাসা সারা বাংলাদেশে তৈরি হয়েছে, সেখানে আসলে কি হচ্ছে, চেষ্টা করা হয়েছিল সেখানকার কারিকুলামকে, আপনি জানেন যে জাতীয় কারিকুলামের সাথে কিছুটা, মানে অনেক কিছু তাদেরকে পড়ানোর জন্য, কিন্তু অনেক আবার আড়ালেও থেকে গিয়েছিল। হ্যাঁ, দুই ধরনের মাদ্রাসা তো এইখানে মানে তাদের ভিতরে যে তাদের যে গ্রুমিংটা, এবং আমরা দেখেছি যে এই আগস্টে এখন জামাত শিবির তারা নিজেরাই বলছে যে তারাই আসলে নেতৃত্বে ছিল,
তাদের নেতৃবৃন্দ বলছেন যে যদি তারা বলতেন যে আমরা নেতৃত্বে আছি, তাহলে অনেক সচেতন মানুষ এই আন্দোলনে বা এই ন্যারেটিভের ফাঁদে পা দিতেন না। এইটাই কিন্তু আসলে ঘটেছে। কাজেই আওয়ামী লীগের দোষ ত্রুটি বা আওয়ামী লীগ সরকারের ভুলের কারণেই জনগণ একটা চেঞ্জ চেয়েছে, আমি এটা একদমই মনে করি না। তাদেরকে আসলে এরকম ভাবে তৈরি করা হয়েছে। এবং না, এই যে দেখুন ছোট আপনি সারা পৃথিবীতেই শেষ আপনি সারা পৃথিবীতেই মানে যারা সরকারে থাকে তাদের জনপ্রিয়তা কিন্তু কম থাকে। আহ সেটা পৃথিবীর যে কোনো দেশই আপনি ধরেন না কেন, হ্যাঁ? তো যেখানে ৩ মেয়াদে আওয়ামী লীগ সরকার ছিল এবং তাদের বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ, সত্য হোক মিথ্যা হোক, দুর্নীতির সুলতানা, অভিযোগ কিন্তু সুলতানা, প্রতিষ্ঠিত। জি, জি, সুলতানা, আমি জি, 1 মিনিট রুমার কথাকে ইন্টারাপশন করছি। জি, রুমা, জি আপনি জনগণের ন্যারেটিভ দিয়ে জনগণের ন্যারেটিভ খাবে কেন? আপনি সেটা সৃষ্টি করবেন কেন? এক, আর যেখানে আপনি 15 বছরের ক্ষমতায় ছিলেন, আপনার কি নার্ভ বোঝা উচিত ছিল না? আর আমি তো স্পষ্ট ভাষায় একটা কথা বলি, কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে সম্ভবত আমি সুলতানার রহমানেরই একটা টক শো দেখেছি আওয়ামী লীগ নেতার সাথে। হ্যাঁ, তো ইউটিউবে দেখেছি তাদের তাদের এখনকার কথা আর কি, এটা উনি হয়তো 2-1 দিনের মধ্যে নিয়েছেন ইন্টারভিউটা, ওইটা দেখলাম। আর 2 বছর আগের তাদের কথা সেম, চরিত্রের কোনো পরিবর্তন নেই। তারা শুধু একটাই শিখছে, খুব মানে এটা শেখ হাসিনা যখন প্রথম এই দেশে আসছিল না, তখন সে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে বলেছিল। তো সকালবেলা যখন মৌলভীবাজারে পড়ছিল, আমি সরাসরি কথা বলছি, ওইখানে একটা স্লোগান শুনতেছিলাম, বুলেট গুলি ডরাই না, সামনে আসুন হাসিনা। সামনে আসুন হাসিনা মানে হলো সামনে আছে হাসিনা। তখন আমি ডাক দিয়ে বলবো, এই বেটা থাপ্পড় মারুম, সামনে তোরা থাকবি, তোরা খেয়ে আগে গুলি খাবি, তারপর ও বেঁচে থাকবে। তো আওয়ামী লীগের নেতাদের অবস্থা হয়েছে আর কিচ্ছু শিখে নাই, এই হাইব্রিড এই বদমাইশরা কেউ কিছু শিখে নাই, শিখছে শুধু জননেত্রী শেখ হাসিনা। বারে বারে দরকার শেখ হাসিনা সরকার, তোদের নিজের চুকি আছে, শেখ হাসিনা করে দেবে কেন? শেখ হাসিনা তোকে চিরজীবন থাকবে না। শেখ হাসিনা কালকে মারা গেলে তোদের অস্তিত্বটা কি? নিজেদের কিছু আছে? নিজেদের কিছু আছে না, নাই। এক কথায় রুমা, আমি একটা কথা বলি, 1971 সালে এই পাগল মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে দিয়েছিল। আজকেও যদি এই ইউনুসের কাছ থেকে মুক্ত করে, এই পাগলরাই করবে, আর কেউ পারবে না, আর কেউ পারবে না। আচ্ছা, আমি আমি শেষ করি। সরি, একজন সরি। খোকা ভাই, না 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 ঠিক আছে খোকা ভাই, আপনি আপনার প্রশ্নেরও জবাব দিচ্ছি। যেমন উনি বলছিলেন যে 15 বছর ক্ষমতা ছিল, কেন কিছু মানে এটা পারলো কি করে? এটা তো অবশ্যই কারণ সরকারে থাকে যেমন রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন, এই সুযোগটা কেন পেল? মানে এই যে মানুষকে মোটিভেটেড করার যে সুযোগ, ন্যারেটিভটা তৈরি করে ছড়িয়ে দেবার সুযোগ, এবং এটা আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন তার অঙ্গ সংগঠনকে এই দায় অস্বীকার করার কোনো সুযোগই নাই। যে আমার তাহলে মানুষের মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছিল বলে সেই গ্যাপটা অন্য কেউ ফিল আপ করেছে। আমার সঙ্গে যদি মানুষের সরাসরি সম্পৃক্ততা থাকতো, তাহলে তো এই ন্যারেটিভটা তৈরি হলো, আমি পাল্টা ন্যারেটিভ তৈরি করে ওটাকে আমি রিমুভ করে ফেলতে পারতাম। সেটা তো আমি পারি নাই। অবশ্যই ব্যর্থতা ছিল। আর যেটা হয়েছে যে আর্মির যে ভূমিকাটা, এটাও কিন্তু স্বীকার করতে হবে খোকা ভাই। আর্মি নিজেই স্বীকার করেছে ৩ তারিখে তারা অফ হয়ে গিয়েছিল বা তাদের যে গোয়েন্দা সংস্থা তার প্রতি আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। সেই গোয়েন্দা সংস্থায় যারা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু কথা হচ্ছে, এবং আমরা এখনো দেখতে পাচ্ছি গোপালগঞ্জের যে ঘটনাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, আপনি যখন গলা পাড়িয়ে ধরে একজন নিরস্ত মানুষকে গলায় পাড়িয়ে ধরে আপনি মেরে ফেলেন, তার মানে কি এই আর্মির সমর্থন এই জঙ্গিবাদের সাথে আছে। নাহলে তো নো আপনার নো এটা নো 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 নো, আমি আপনার সঙ্গে যে ইন্টারাপশনটা চেঞ্জ করি। 3রা আগস্ট গত বছর সে গুলি চালাবে না, হ্যাঁ এটা ছিল জাতিসংঘের প্রেসার। হ্যাঁ আর হ্যাঁ এখন আমি সেটা বলবো, আর হ্যাঁ এখন কিন্তু জাতিসংঘের প্রেসার নাই, এই জন্য সে গুলি চালাই ফেলছে, পা দিয়া পিষে ফেলছে। পা দিয়ে পিষে তো ফেলেছে, এইভাবে মৃত্যু। তো খুবই এখন আমি দুরন্ত, কিন্তু হ্যাঁ। আপনার সঙ্গে একই মত যে আবু দেন সাইদ মারা গেছে একই দিনে, ওই একই দিনে কিন্তু গোপালগঞ্জে 5 জন মারা গেছে। আবু সাইদের প্রাণটা প্রাণ, আর এই 5 জনের প্রাণ কি প্রাণ না? এটাও কিন্তু সেনাবাহিনীকে আমার আমার আমি এটা বলি জোর গলা দিয়ে, আমার রক্তের বিনিময় এই প্রাণপ্রিয় সেনাবাহিনী
যেটা স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে, যেটা জেনারেল খালেদ মোশাররফ তৈরি করে দিয়ে গেছে, যেটা জেনারেল জিয়া তৈরি করে দিয়ে গেছে, আর সেই সেনাবাহিনী অপকর্ম করবে এটা বিশ্বাস করতে পারলাম না। এবং খোকা এবং ভাই আমি অবশ্যই তার উপরে অ্যাড করি, যেমন ৫ জনের আসলে আমরা লাশ পেয়েছি গোপালগঞ্জে, ৫ জন শহীদের। কিন্তু আমরা এখনো অনেকের খবর জানি যারা আসলে কোথায় আছে এখন পর্যন্ত আমরা জানি না। আমরা এইজন্য বলতে পারছি না যে অনেকে কি লুকিয়ে আছে কিনা, নাকি গুম করে ফেলেছে কিনা, কারণ অনেকেরই কোনো খবর নাই এবং সেই সংখ্যা কিন্তু ১ জন ২ জন না। আমরা এখন পর্যন্ত ৫০-৫৫ জনের মতো জানি, যারা কোথায় আছে জানি না, ১। আর ২ হচ্ছে যে জাতিসংঘের প্রেশার এখনো আছে কিনা, যে কারণে ৩রা আগস্ট তারা অফ হয়ে গিয়েছিলেন এবং জঙ্গিবাদ কায়েম করতে এরকম উন্মুক্ত করে দেওয়া হলো ইউনূস এবং তার সহযোগীদের। আর সেই আর্মির আজকের যে ভূমিকা আমার কাছে মনে হচ্ছে যে একই সূত্রে গাঁথা। আর্মি এখনো জনগণের যদি আর্মি হতেন, এরকম ঘটনা, এবং এখন পর্যন্ত আমরা জানি না যে এই ঘটনার কোনো সেই আর্মির কি অবস্থা, সেই সেনা সদস্য বা সেই টিমের। এবং একজনেরটা কিন্তু ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বলে সেটা আমরা জানি, বাকিদের কিন্তু ভিডিও ফুটেজ নাই। সো বাকিদেরকে কিভাবে মেরে ফেলা হয়েছে সেগুলো আমরা জানি না, বাকিরা কোথায় গেছে আমরা জানি না। মানে আর্মির এই যে ভূমিকাটা, তারপর এই জঙ্গিবাদের ভূমিকাটা, আপনার বাইডেন প্রশাসনের যে ভূমিকা, আপনার জাতিসংঘের যে ভূমিকা, এই সব কিছু মিলে কিন্তু একই সূত্রে গাঁথা। এবং আমি আপনাকে একটু থামাই, আমি ডেমোক্র্যাট আপনাকে এবং আবার ইউনূস আপনাকে একটু থামাই দিলাম। দোষ দেওয়ার আগে নিজেরকে একটু দেখে নিন। এখন গোপালগঞ্জটা হলো যশোর ডিপ কমান্ডের আন্ডারে। জি, আমি সেনাবাহিনীর সঙ্গে ছিলাম, তো এই জন্য সেনাবাহিনীর কাজটা একটু বুঝি আর কি। তো সেই ডিপ কমান্ডার তাকে অ্যাপয়েন্ট করছে কে? আওয়ামী লীগ সরকার। তাকে কি অ্যাপয়েন্ট করছে জেনারেল ওয়াকার? নো, তাকে অ্যাপয়েন্ট করছে আপনার শেখ হাসিনা, এবং ডান বাই দা মানে দুষ্ট তারেক সিদ্দিকী, যা তার ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন। তাহলে তখন কি ওনার মাথায় ঢুকে নাই সে কার ছেলে? এই ডিপ কমান্ডার, যশোর ডিপ কমান্ডার, যার হুকুমে এই হত্যাযজ্ঞটা হয়েছে গোপালগঞ্জে, সে কার ছেলে হিসাব করেন নাই আপনারা? সে যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার, তার ছেলে, এটা আপনারা জানতেন না? তো না জেনে রাষ্ট্র চালান কি করে? না, এটাই এই মানে আরেকজনের প্রতি এক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি সমস্ত কিছু দেখতে হয়, প্রতিটা জিনিসকে কোথায় নিয়োগ পাচ্ছে, তার কার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, নো নো তাহলে নো বাকি নো নো রাখেন, নো তাহলে না, বাকি দেখতে রাখেন। হবে তাকে, দেখতে হবে। সে তো এটা ডিফেন্স কি মিনিস্ট্রির সম্ভব? দায়িত্বে, এটা পসিবল? না না, সে তো ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বে ছিল না, তার তো অ্যাডভাইজার ছিলেন, তার সেনা প্রধানরা ছিলেন, তাহলে তাদের কাজটা কি, তাই না? না 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 রুমা, রুমা এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, যখন এগুলি খুব সেন্সিটিভ পজিশন, রাইট? এই রাইট। পজিশন গুলোতে নিয়োগ দেওয়ার কতগুলো নিয়ম কানুন আছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেকিং আছে, অনেক ব্যাকগ্রাউন্ড চেকিং ভেরি 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 ইম্পর্টেন্ট, রাইট? এই নিয়োগগুলোর ক্ষেত্রে তো কেমন করে এত বড় একটা ঘটনা অ্যাভয়েড হয়ে গেল? দৃষ্টিটা সুলতানা, আমি আরেকটা জিনিস বলি, সবার আমি সবকিছু আরেকটা করতে হয়। বাংলাদেশকে যে আমি অবস্থায় ছিল, সুলতানা, আমি আরেকটা জিনিস অ্যাড নিয়ে করে এসেছে। দিচ্ছি। এই 5ই আগস্ট হওয়ার পরপরই মেজর আরিফিন শুভ, নাম উল্লেখ করে বলতেছি, তার ভিডিও আমার কাছে আছে। সে তার ছেলেকে দেখে বলতেছে, আমি তাকে স্ন্যাপার 7.62 চালানো শেখাচ্ছি, আমি এই স্ন্যাপার ট্রেন করাইছি, আমি হিজবুল তাহরির সঙ্গে ছিলাম। হাউ ইট পসিবল যে একটা বাংলাদেশ আর্মি মেজর সে হিজবুল তাহরির সঙ্গে আছে? হ্যাঁ, এই জন্য তো তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ওটা তো জানার পরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দেওয়ার পরেই তখন সে সরাসরি এদের সাথে জয়েন করেছে। তারপরে ইসেতে একটি মেয়ে, আমি সে ভিডিও পাঠাবো, আমার কাছে আছে, একটি মেয়ে বোরখার তল থেকে স্ন্যাপার বাইর করে শুট করে আবার চলে যাচ্ছে। না, জমা দিল, তারপরে জমা দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমা দিয়ে এইগুলো কি পুলিশের কাজ? এগুলো পুলিশের কাজ না। এইগুলোর যাই হোক, এটা একদিন অনেক কিছু প্রকাশ পাবে হয়তো আল্লাহর রহমতে। স্নাইপারটা আসলো কোথা থেকে? 7.62 এই বুলেট বা কোথা থেকে আসলো? এটা তো পুলিশের কাছে থাকার কথা না। হ্যাঁ, যাই হোক, এখন এই জিনিসগুলো মানে সাফাই গাওয়ার কিছু না। আমি শুধু একটা জিনিসের জন্য ইনভলভ, সেটা হলো আমার স্বাধীনতা, আমার পতাকা, আমার স্লোগান, আমার জাতীয় সঙ্গীত, আমার বাপ, এই আচ্ছা আমি কিছু বুঝি না।
খোকা ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাবাহিনীর একজন মেজরকে তার ইন্টারোগেশনে নেওয়া হয়েছে যে তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ আম, দিয়েছিলেন। এটা ভাই কি এগুলো আমি আসলে বিশ্বাস করি না। এটা হলো ডাক্তার ইউনূসের আরেকটা প্ল্যান। একদম ওই যে একদম প্ল্যান করছিলেন আমি ইস্তফা দিব, যে হুম প্ল্যান এই প্ল্যান এসব এই লোকের নাটক, এসব নিয়ে আমি বিশ্বাসও করি না, এইগুলি হইতে না পারে না। খোকা ভাই, এটা শুধু নাটক না, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরো কিছু বা তাদের সাথে ওই রিলেটেড সে যাদেরকে মনে করছে যে ৭১-এর চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে মেরে ফেলার জন্য একদম ডিরেক্ট, তাদেরকে একদম ধ্বংস করে ফেলার জন্য ওনার আর একটা প্ল্যান, এবং পুরোটাই উনার স্ক্রিপ্টও ওনার লেখা, এবং পরবর্তীতে যারা অভিনয় করছে এদের অনেকেও দেখবেন যে অভিনেতাও আসলে উনার পরবর্তীতে এদের দেখা ওনার যায় যে সিলেক্ট করা, এবং হ্যাঁ ওইটার তারা নায়কও উনি, রাজসাক্ষী হবে, পরবর্তীতে রাজসাক্ষী হবে দেখবেন ওনার সবকিছু। নায়কও উনি, ওই ছবির নায়কও তিনি। এগুলো এটা আমি বিশ্বাস সম্ভব করি এই না। মুহূর্তে বাংলাদেশে? আপনি বলেন যে এটা আওয়ামী লীগের কোন নেতাকর্মী বাংলাদেশে নেই, থাকলেও তারা লুকিয়ে আছে এরকম উনি যে নাটকটা মঞ্চস্থ করেছেন বা করাচ্ছেন, যে এটা সম্ভব বাংলাদেশে? এরকম অবস্থা আছে? এবং তাও আর কোন জায়গায়, মানে এত বসুন্ধরা কনভেনশন সেন্টারে। কনভেনশন সেন্টারে সুলতান, আমরা গিয়েছি একাধিকবার সেখানে, কোনোভাবেই সেখানে এরকম কোনো গোপন কাজ করা সম্ভব? আর মানুষের মাথায় এটুকুন থাকবে না যে বাংলাদেশে কি তাহলে জঙ্গল টঙ্গলও ছিল না যে সেখানে না করে আপনি কনভেনশন সেন্টার এরকম একটা কাজ করবেন? দুর্বল স্ক্রিপ্ট, অনেক দুর্বল স্ক্রিপ্ট। হ্যাঁ স্ক্রিপ্টটা বেশি ভালো সুবিধার ইয়ে না, মানসম্মত না আর কি। হুম। কিন্তু খোকা ভাই, আর্মি কোন নীতিতে পরিচালিত হচ্ছে? প্রশ্নটা শুনি নেই কিন্তু। মানে আমাদের সেনাবাহিনী কোন নীতিতে পরিচালিত হচ্ছে? এটাকে আমাকে জিজ্ঞেস করছেন? আপনি বলছেন তো, আপনি তো সেনাবাহিনীর সঙ্গে অনেক কাজ করেছেন। না না, আমাদের সেনাবাহিনীকে আমি সবসময় এটাকে আমাদের সেই আদর্শের সেনাবাহিনী মনে করি, এটা আজীবন করে যাব। হয়তো মাঝে মধ্যে কারোর প্রতি কেউ কেউ খারাপ আসতে পারে, চেঞ্জ আসতে পারে সেরকমটা, তবে আমি আশা করব সবাই যেন এই জায়গাটা থেকে, আমি সেনাবাহিনীর প্রতি সবাইকে উদ্দেশ্য করে বলবো যারা উচ্চ পদস্থ আছেন তারা যেন সামনে জেনারেল জিয়াকে রাখেন, জেনারেল খালেদ মুশাররফকে রাখেন, জেনারেল শফিউল্লাহকে রাখেন, তাদের আদর্শকে রেখে যেন তারা এই জায়গাটাতে চাকরি করেন, আর কাউকে দেখার প্রয়োজন নেই। এটা কিভাবে? আপনি ধরেন খালেদ মোশাররফ থাকবে, জেনারেল জিয়াও থাকবে, এটা কি পসিবল? কেন সম্ভব না? ওয়াই নট? জেনারেল জিয়া কি একজনের একটা হাতে সেক্টর? আরেকজনের রক্তের দাগ। এবং জেনারেল জিয়া তারপর আবার কি করেছেন? জেনারেল জিয়া না না না, আচ্ছা আচ্ছা, রাষ্ট্রীয় না ক্ষমতাকে আমি দখল করে এবং করতে যে আমি হাজার না হাজার না অফিসারদেরকে সে রোমা, মেরে আমি একটা ফেলেছেন। জায়গাতে আমি কিন্তু আগে বলেছি ৭১ সালের জেনারেল জিয়া, ওকে সেক্টর কমান্ড জেনারেল জিয়া, সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, সেক্টর কমান্ডার শফিউল্লাহ, আমি কিন্তু সেক্টর কমান্ডারদেরকে বলছি, তারা যেই ত্যাগ বুঝতে পেরেছি। তিতিক্ষা দিয়ে সেনাবাহিনীটাকে তৈরি করে দিয়ে গেছে। আমি পরবর্তীর ৭৫-এর পরের না, চরিত্র বুঝতে আমার পেরেছি। এখনের আগের চরিত্রটা আর এখনের চরিত্র আমার এক নয়। জি, বুঝতে পেরেছি। বুঝতে আর পেরেছি। ওই আপনি যে যেটা, বলে না, আমি এটার ওয়ান্স উত্তর, আমি একটা উত্তর দেবই। ওয়ান্স এ রাজাকার, আমি অলওয়েজ এ রাজাকার। হ্যাঁ হ্যাঁ না না ওয়ান্স এ না ফ্রিডম আমি ফাইটার, নট অলওয়েজ এ ফ্রিডম ফাইটার। ডেফিনেটলি না, ফ্রিডম ফাইটার ইজ অলওয়েজ ফ্রিডম ফাইটার। এইখানে আমি একটা ছোট্ট একটা কথা বলি যে জেনারেল জিয়ার যদি হাতের রক্তের রাঙ্গা হইতো খালেদ মুশাররফের রক্ত, এই জায়গাটাতে আমি একটু ডিফার করলাম। আপনারা সাথী ওই তাহলে একটা বই পড়েন, মেজর খালেদ মুশাররফ মেজর হায়দারের বিয়োগান্ত বিদায়, এটা লিখে গেছেন আমারই বন্ধু মেজর জহির, সে মারা গেছে, সে কানাডায় থাকতো। ওখানে, কারণ ওই ৭ই নভেম্বর আমরা সরাসরি ভাবে দেখেছি, ওইটার জন্য একচ্ছত্রভাবে যদি জেনারেল খালেদ মুশাররফের কিলার যদি কেউ থাকে, সে হলো জাসদ আর তাহের, আর কেউ না। জেনারেল জিয়া ওটা সুযোগ নিয়েছে। না, শেষ পর্যন্ত তাহের, তাহলে কর্নেল তাহেরের রক্তের দাগ তো জেনারেল জিয়ার হাতে। সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি একটা যে আমার হাজার হাজার অফিসার, শুধু কর্নেল তাহের একজন কেন, হাজার সে অনেকগুলো যাই হোক, আমাদের আলোচনা আজকে ওইটা নয়, ওইদিকে আলোচনায় আমরা না যাই। কালকে শাপলা চত্বরে ইসলামিক সংগঠনগুলো তারা একটি সমাবেশ ডেকেছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং তারা কি কি যেন ঘোষণাও করেছে আপনার এই ৫ই আগস্ট উপলক্ষে। মানে আমরা কি ইসলামিক রাষ্ট্রের দিকে আগাচ্ছি কিনা? খুবই ইন্টারেস্টিং। এলজিবিটির কট্টর সমর্থক এবং সিগনেটরি মোহাম্মদ ইউনুস
এখন এই ইসলামী রাজনৈতিক যে গোষ্ঠী বা দলগুলো তাদের পীর হিসাবে আসলে আবির্ভূত হয়েছেন। তাহলে আপনি বুঝেন দুই পক্ষকেই দেখেন, মানে দুই পক্ষই কি পরিমাণ হিপোক্রেট। হ্যাঁ, আপনি বাংলাদেশে ইসলামী শাসন চান, শরিয়া আইন চান, রাইট? আপনার পীর হচ্ছে একজন এলজিবিটির সমর্থক, যেটা সরাসরি সাংঘর্ষিক আমাদের ইসলামী যে চিন্তাধারা মূল্যবোধ তার সাথে, রাইট? আবার মোহাম্মদ যে কোনোদিন জুম্মার নামাজ পড়ে নাই, যে এলজিবিটির সমর্থক, যিনি এটা বিশ্বাস করেন, তার তো নামাজ তো আরো অনেক ইয়ে ব্যাপার, ওইদিকে এসে যাবেন কেন? আবার মোহাম্মদ ইউনূসটাও দেখেন সে কি পরিমাণ হিপোক্রেট। সে তার যে ব্যক্তিগত জীবন যাপন, তার যে চলাফেরা, তার যে ওয়েস্টার্ন স্টাইলের আমরা জানি, তাই না? তো আমরা তাকে হিলারির সঙ্গে নাচতেও দেখেছি, স্বাভাবিক। সেই একটা মানুষ, সে শুধুমাত্র নিজের স্বার্থকে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য, উনি তো নিজেকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু একদমই না, সে এই ইসলামিক গোষ্ঠীটাকে ব্যবহার করছে, জেনে শুনেই কিন্তু করছে। ওই ইসলামিক গোষ্ঠীও কিন্তু জেনে শুনেই করছে, এমন না যে তারা একেবারে আলাভোলা কিছুই বুঝতে পারছে না। দুই পক্ষই জানে, দুই পক্ষই হচ্ছে কমপ্লিট একটা ফ্রড, একটা হিপোক্রেট। কিন্তু রুমা, আপনার কাছে এই প্রশ্নটি করি যে গত 1 বছরে আমরা তো আওয়ামী লীগের নেতাদের সেই অর্থে খুব একটা প্রকাশ্য দেখিনি। তারা অনেকেই বিদেশে আছেন, আবার অনেকে জেলখানাতেও আছেন। মানে তারা এতদিন কতদিন আর এরকম এরকম আড়ালে থাকবেন আর কি? না, এটা আসলে আমি বলতে পারছি না, কারণ আপনাকে তো পেলে হয় গুম করে ফেলা হচ্ছে, আপনার মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আপনি অথবা যদি এই কথা বলেন রুমা, আমার তো ওই যে অনেকে বলে না গত 15-16 বছর কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, যে যদি এই সরকারের সমালোচনা করি তাহলে আগেই বলতো যে এত 16 বছর কোথায় ছিলেন। তো গত 16 বছর আমি আমার এই বিভিন্ন শোতে প্রশ্ন করেছি যে বিএনপি বিএনপি আসে না কেন, বিএনপি আসে না কেন? বিএনপি ওয়ালারা বলে আমাদেরকে তো হামলা মামলা দিয়ে আমরা তো দাঁড়াতেই পারি না, রাইট? তো এরকম তো আওয়ামী লীগ এখন সেরকম একই কথাই বলবে, আমাদেরকে মব করে, আমাদেরকে মামলা সুলতানা, দিচ্ছে। সুলতানা, রাজনৈতিক দল ঠিক আছে, প্রতিকূল পরিবেশ থাকে, প্রতিকূল অবস্থা থাকে, সেটা মোকাবেলা করেই তারা দাঁড়িয়ে যায়, রাইট? সুলতানা, গত 16 বছরের সাথে এই গত 10 মাসের কিন্তু আকাশ পাতাল ফারাক। আমি টক শোতে করেছি, আমার সাথে টক শোতে আমি কথা বলেছি ব্যারিস্টার রুমিন ফারহানা বা শামা ওবায়েদ, বা এরকম নীলুফার মনি, আমি মেয়েদের কথা আমার জাস্ট এই মুহূর্তে মনে এসেছে, হেলেন জেরিন খান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে। আমি কি বাংলাদেশে এখন যে টক শো করতে পারবো, আমাকে গেস্ট হিসেবে রাখা হবে বা আমাকে ডাকবে, বা আমি আসলে জেলের বাইরে থাকতে পারবো কিনা, তাই না? কারণ কাজে ওই সময় কিন্তু পত্র-পত্রিকা তো ব্যাপকভাবে আওয়ামী লীগের সমালোচনা করা হতো। এখন কি কোনো পত্র-পত্রিকা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে কিনা? আপনি তো সব দখল করে নিয়ে গেলেন। আপনি জনকণ্ঠেরটা দেখেন, লাস্ট আমরা একটা অডিও বার্তা পেয়েছি জনকণ্ঠের। তো এই পরিস্থিতি কিন্তু বললাম না যে মানে বিগত কোনো সময়ে বাংলাদেশের মানুষ এরকম পরিস্থিতি দেখে নাই বলে মাত্র 6-7 মাস পর থেকেই মানুষ কিন্তু কথা বলতে শুরু করেছে। একদম সাধারণ যারা, এই যে ছাত্রলীগের, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রলীগের একটা মেয়ে, তাকে মারছে ইচ্ছে মতো, সে বলছে জয় বাংলা, ভয় করি না মরণে, তাই না? এইভাবে কিন্তু তাকে গ্রেফতার করা হলো। কিন্তু আপনি মিডিয়াতে কথা বলার কোনো সুযোগ পাবেন না, আপনাকে গেস্ট হিসেবে ডাকছেই না। আপনি দেখেন টকশোর গেস্ট কারা এখন, এ পক্ষ ও পক্ষ দুই পক্ষই দেখেন। কাজেই বিএনপি নেতৃবৃন্দ সংখ্যায় কম থাকলেও তারা মিছিল মিটিংও করেছে। আর একটা কথা বলি, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ফারাক আছে। বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ দেখবেন, যেহেতু রাজনৈতিক দলটাও আওয়ামী লীগের চাইতে অনেক নতুন, তারা পরবর্তীতে অনেকে জাতীয় পার্টিতে জয়েন করেছেন, তারা অন্যান্য দলে ছিলেন, সেখান থেকে এসে আওয়ামী লীগের অনেকেও বিএনপিতে চলে গেছেন। এরকম অনেক জায়গা থেকে নিয়ে এটি কিন্তু মানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির একটা দল গঠন করে, উনি একটা কিংস পার্টি, বিএনপিও কিন্তু একটা কিংস পার্টি। সো কিংস পার্টি, বাংলাদেশের প্রথম কিংস পার্টি। হ্যাঁ, কিংস পার্টি আর একদম সাধারণের ভেতর থেকে উঠে আসা একটা পার্টির আদর্শগত মজ্জাগত পার্থক্য কিন্তু অনেক। সো এখনো এর মধ্যে দেখবেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা একদম সাধারণ জনগণ, মানে সাধারণ যারা, আপনি একজনের নামও বললেন ছাত্রলীগের শাহেদ নাকি শহীদ, হ্যাঁ, এরকম জুটিকে একটা মিছিল করে ফেলছে। গোপালগঞ্জের যে চিত্র আপনি দেখেছেন, সেখান থেকে কি প্রমাণিত হচ্ছে? না, তারা তো করছেই, কিন্তু যারা ধরেন আপনি আওয়ামী লীগ নিঃসন্দেহে কিংস পার্টি না, কিন্তু যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তারা তো ছিলেন কাইন্ড অফ কিং,
তাই না? তো সাধারণ মানুষকে বাদ দিয়ে এরকম কিংদেরকে পাতানো কিংদেরকে নিয়ে থাকলে পরিণতি তো এমনটা না হয়ে কি ভিন্ন হবে নাকি? মাননীয় প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন 81 সালে, তখন আওয়ামী লীগ এরকম বিধ্বস্ত একটা অবস্থা ছিল। 75-এর পরে কি হয়েছিল, সেই আওয়ামী লীগের রমা রুমা 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 আমি একটু থামিয়ে দিচ্ছি, হ্যাঁ প্লিজ। কিছু মনে করবেন না। না না 81 সালে 81 সালে আপনার বয়স কত? আমার 4 বছর। 4 বছর। ওই জি। শুনে বয়স কথা হিসাব বলবেন। করতে হয় না। নো নো নো, জি। শুনে কথা বলবেন না। সে যে গাড়িটাতে আসছে না, তার জি। পিছনে গাড়িটাই ছিল আমার। ডোন্ট সে লাইক দিস। শেখ হাসিনা একটা রেডিমেড আওয়ামী লীগ পাইছে আইসা, সে আওয়ামী লীগ তো এর করে নাই। না না, ওইগুলি বলেন না। যেটা ছিল ভাগ ছিল তো, বহু না ভাগে না না না, কোনো ভাগ ছিল না। একবারে বাদশাহ পার্টি। আমার কথা শুনেন, মিজানুর রহমান চৌধুরী চলে যাওয়ার পর অনেক আগে চলে গেছেন, কিন্তু যখন আব্দুর রাজ্জাক, মালিক উকিল, জেনারেল উসমানীকে নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করলেন, তখন আওয়ামী লীগ একটা শক্তিশালী দল। আওয়ামী লীগ 40টা সিট নিয়ে পার্লামেন্টে আছে। সেই শক্তিশালী দলটার নেতৃত্ব নিয়ে আসছেন উনি। রেডিমেড দল আইসা পাইছেন, উনি এই দলকে গঠন করেন নাই। না, আমি এগুলি যদি বলে লাভ আমার নাই। উপজেলার, আমি আমার জায়গার কথা যদি ধরি, যে গোপালগঞ্জের একটা উপজেলা আমার বাড়ি, এবং সেখানেও কিন্তু আম, মানে সাধারণ মানুষের ভিতরে প্রচুর সমর্থক ছিল, কিন্তু আম, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে খুব বেশি স্ট্রং ছিলেন না। এবং উনি আসার পরে কিন্তু উনার হাত ধরেই আমার উপজেলা হচ্ছে মুকসুদপুর, সেটা একটা একদম সুসংহত একটা রূপ পায়। হ্যাঁ, এবং ওখানে আমি দেখেছি যে আমার ফ্যামিলিও কি করেছে। তো ওই সময় জাতীয় পার্টি ক্ষমতায়, এবং মানে আমি যখন একটু বড় হয়েছি আর কি, তখন আমি জাতীয় পার্টির ক্ষমতায় দেখেছি। আহ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহাব্বজান চৌধুরী। উনার দমন পীড়নে আসলে আওয়ামী লীগ বেশ কোণঠাসা ছিল, এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা। আর এখন যে অবস্থা, সুলতানা দেখবেন যে এর মধ্যে থেকেই নেতৃত্ব তো চাপিয়ে দেওয়া না, নেতৃত্ব তৈরি হয়ে যাবে। এখন যারা আওয়ামী লীগের হাল ধরছে, এখন যারা বাংলাদেশে, এই যে আপনারা দেখছেন যে ছাত্রলীগের ছেলেটা, যে ছাত্রলীগের মেয়েটা, ওই তো আওয়ামী লীগ হবে। রুমাকে আবার থামাবো একটু। রুমা, নিশ্চয়ই খোকা ভাই, আওয়ামী লীগের পিলার বঙ্গবন্ধু। আওয়ামী অবশ্যই। লীগ তার সেকেন্ড লেয়ার তৈরি করেছেন তাজউদ্দিন মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম। থার্ড লেয়ার তৈরি করেছেন আব্দুল সামাদ, আজাদ, মালিক উকিল, মহিউদ্দিন। ফোর্থ লেভেল তৈরি করেছেন আব্দুর রাজ্জাক। ঠিক তদ্রুপ বঙ্গবন্ধু মারা যাওয়ার গেছেন, দ্বিতীয় লেয়ার মারা গেছেন, তৃতীয় লেয়ার সাহস পান নাই, কিন্তু চতুর্থ লেয়ার আব্দুর রাজ্জাক কিন্তু এসে পিলার ধরছে। শেখ হাসিনা সে লেয়ার তৈরি করতে ব্যর্থ একটা রাজনীতিবিদ। বাট আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ একটা আদর্শ, এটা কোনো ক্লাবও না, কোনো মানে, যার ফলে এটার আসলে বিনাশ নাই, মানে এটা কোনোভাবেই সম্ভব না। এই এবং প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্ব তৈরি হয় সুলতানা, প্রতিকূল পরিস্থিতিতে সবসময় নেতৃত্ব তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়ে যাবে, এবং আপনারা আওয়ামী লীগকে দেখবেন খুব সুসংহত ভাবে এবং অচিরেই। জি, আমি শেষ করব। আমি আপনাকে এটা বলতে, রুমার কথা আমি একটু বলতে পারি। যারা আজকে আওয়ামী লীগের নেতা কর্মী আমরা দেখতেছি না, এতদিন ধরে তো দেখছি, তাদের মধ্যে তো কেউ আসবে না। হয়তো দেখা যাবে যে একটা প্রান্তিক গ্রাম থেকে, উপজেলা থেকে একটা লোক বেরিয়ে যাবে, ঠিক আছে না? আমার মনে হয় এটাই আওয়ামী লীগের সৌন্দর্য। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। এই স্বাধীনতার পর থেকে, 1971 সালের পর থেকে, আমি বিএনপির কথা বলবো না, জাতীয় পার্টির কথা বলবো না, জামাত তো তখন থেকে নিষিদ্ধ। জামাত কি তার কর্মকাণ্ড সারা বাংলাদেশে বন্ধ রেখেছিল 71 থেকে অদ্যাবধি? প্রশ্নটা রেখেছি। বন্ধ করা যায়ও না। না, তারা যেভাবে, তাদেরকে যেভাবে, আমরাই তো রাজাকার তো একটা গালি, তাদেরকে যেভাবে আমরা দমন পীড়ন করেছি, আমি ব্যক্তিগতভাবে, কিন্তু তাদেরকে কি থামাই রাখতে পারছি? তাহলে আওয়ামী লীগকে যতই মারেন কেন, আওয়ামী লীগ কেন থেমে থাকবে? আওয়ামী লীগ নিশ্চয়ই থাকবে না। কিন্তু আমি শেষ করব খোকা ভাই আপনার কাছে, যে আপনি বলছিলেন যে আপনারা কালকে ডক্টর ইউনূসের বক্তব্য শুনবেন, শোনার পরে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন হয়তো 1 সপ্তাহের মধ্যে, সেটি কি আমাদেরকে একটু আভাস দিতে পারেন কিনা? হ্যাঁ, আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা মুক্তিযোদ্ধারা, এখানে কোনো রাজনৈতিক দলের যদি কেউ তার সিম্বল থাকে পেছনে, সে আমাদের সদস্য হতে পারবে না। আমাদের সদস্য হবে তারাই শুধু সরাসরি আমাদের মতো বুড়া মুক্তিযোদ্ধা, যারা 2 দিন পরে মরে যাব, আর 71-এর প্রজন্মে বিশ্বাসী, এটা ভাগনা হতে পারে, আর 71-এর সন্তান সন্ততি, এদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব বলে ঘোষণা দিব। এরকম তো প্ল্যাটফর্ম অলরেডি আছে না মনে হয়?
মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক রকম প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, না, যারা না, মুক্তিযোদ্ধা যেমন সন্তান যারা আমাদের আছে আলাদা, না হ্যাঁ? না 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 সেরকম একসাথে না মিলে সেরকম এটা না। মানে বোধহয় প্রজন্ম আমি ৭১, হ্যাঁ? না না তারপরে না না, আমি আপনার একটা কথা বলি, যেটা জি, হলো মুক্তি সংসদ আছে, যেটাকে এখন বিলুপ্তি, বিএনপি চাচ্ছে তাদের লোকজন দিয়ে এটাকে দখল করার জন্য নঈম জাহাঙ্গীর, উলফত এন্ড সাদেকদেরকে দিয়ে দখল করা, ওইরকম কিছু না। এটা টোটালি যেটা একটু আপনি ধারাবাহিকতা, একটু সময় আসুক, ৫-৭ দিনের ওটা অপেক্ষা করেন, আপনি অবশ্যই শুনতে পাবেন যে আমরা একটা প্ল্যাটফর্ম, যেটাতে আমরা যে মন্টু ভাইয়ের শোকসভাতে আমরা যেরকমটা প্রতিবাদ করেছি, সেরকম একটা প্রতিবাদ আমরা করব, যেখানে আমাদের মধ্যে স্বচ্ছতা থাকবে, প্রচন্ডভাবে স্বচ্ছতা থাকবে। এটার মধ্যে সত্যিকার অর্থ কোনো পলিটিক্যাল কালার যেন আমাদের কাছে না আসে, সেই জিনিসটা আমাদের মধ্যে চরমভাবে থাকবে। আর আমরা কখনোই এটা শেয়ার হওয়ার জন্য, যে ক্ষমতা শেয়ার হওয়ার জন্য করব না, কিন্তু এই জিনিসটা আবার স্পষ্ট, ক্ষমতা শেয়ার হওয়ার জন্য করব না। জি। এটাই আমাদের অনেক সময় অনেক উদ্যোগ থাকে, ভালো অনেক চমৎকার সব আইডিয়া নিয়ে আমরা যাত্রা শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত নানান কারণে আহ, সেই সেই যেই উচ্ছ্বাস, উদ্দীপনা, যেই একটা স্বপ্ন থাকে, সেগুলো কেন যেন বাস্তবায়ন হয় না। আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা রাখছি। রুমা এবং খোকা ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজন ভালো থাকুন, সেই প্রত্যাশা রাখছি। আপনি ভালো থাকেন, রুমাও ভালো থাকুক। দোয়া করি। দর্শক, ধন্যবাদ। এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকুন। আরেকটি কথা বলি যে বাংলাদেশের যেই সংকট, সেই সংকটের সমাধানের একটি পথ রয়েছে, সেটি হচ্ছে আপনারা নিজেরা যদি সচেতন হন। আপনাদের প্রত্যেকের সচেতনতা বাংলাদেশকে আবারও একটা প্রগতির দিকে, শান্তির দিকে নিয়ে যেতে পারে। আমরা যে যেখানে থাকি সেই জন্য যেন আমরা কাজ করি, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।